তোমাদের 7 কোটি কম্বল আমি নিয়ে আসতে চেয়েছিলাম, আমি আরো 50 লাখ বেশি করে এনেছি, 7.5 কোটি। তো 7 কোটি কম্বল আনার পরে 7 কোটি মানুষকে কম্বল দেওয়ার জন্য 7.5 কোটি দিলাম। তো 7 কোটি তো নাই, আরো 50 লাখ নাই। আরে আমার ভাগের কম্বলটা পর্যন্ত তোমরা চুরি করে ছাড়লে। নিষ্পেষিত জর্জরিত ছিল। পশ্চিম পাকিস্তানরা জোর করে বা বিভিন্নভাবে এটাকে বঞ্চনা করে, পূর্ব পাকিস্তানকে বঞ্চনার শিকার করিয়ে নিজেরা অনেকটা ভালো অবস্থায় ছিল বলে তারা অভিযোগ করেছিল। এই বৈষম্যকে দূর করার জন্য, কথা বলার অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই কথা বলেই তো প্রথম স্বাধীনতা আন্দোলন করেছিল বাংলাদেশকে 71 সালে। সেই স্বাধীনতায় তারা উপহার দিয়েছিল। কিন্তু দীর্ঘ স্বাধীনতার পর আবার এই সম্প্রতি 5ই আগস্টে যে আবার দ্বিতীয় স্বাধীনতা করার কথা বলা হলো, তাহলে আগেরটা কি ছিল? এটা যদি স্বাধীনতা হয় তাহলে আগেরটা কি হয়? আগেরটা পরাধীনতা হইতে হয়। আমরা এখন স্বাধীন হলাম মানে পরাধীন থেকে স্বাধীন হলাম, এটাই তো কথা বলা যায়। আমার মূল্যায়ন হচ্ছে তারা ওয়াদা করেছিল গণতন্ত্র ফিরিয়ে দিবে, মানুষের অধিকার ফিরিয়ে দিবে, কিন্তু তারা কথা রক্ষা করে নাই। তারা ক্ষমতার প্রথম দিকে যায় বাকশাল নামে একটা দল তৈরি করেছিল, মনে আছে আপনাদের? সকল দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বাকশালই থাকবে, অন্য কোনো দল থাকতে পারবে না। পত্রিকা সব বন্ধ করে দিয়েছিল, শুধু সরকারের গোলামি করা কয়েকটা পত্রিকা রেখে দেওয়া হয়েছিল, মনে আছে আপনাদের? এইভাবে তারা গণতন্ত্রের পৃষ্ঠপোষকতা করার পরিবর্তে গণতন্ত্রের ত্রুটি চিপে হত্যা করার কাজটা বাকশাল কায়েম করার মাধ্যমে সম্পন্ন করেছিল। আপনারা বলেন, যারা এইভাবে পত্রিকা বন্ধ করতে পারে, স্বাধীনতা, পত্রিকার স্বাধীনতা যারা বন্ধ করতে পারে, যারা এইভাবে দল গঠনের স্বাধীনতা, নির্বাচন করার স্বাধীনতা, নির্বাচিত হওয়ার স্বাধীনতা, এটা অধিকার, নির্বাচিত হওয়ারও একটা অধিকার আছে, নির্বাচন করারও অধিকার আছে, কিন্তু এই সবগুলা বাদ দিয়ে একটা দল করলো, তাহলে কি এটা কি গণতন্ত্রের বিশ্বাস প্রমাণিত হয়? তাহলে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের গোড়াতেই গণতন্ত্রের চেতনা এটা বন্ধ ছিল, না হলে এই কাজটা তারা করতে পারতো না। ইতিহাসে একটা নিকৃষ্ট কাজ করেছে, সেটা হলো সব দলকে নিষিদ্ধ করে বাকশাল করার কাজটাকে, এই কাজটা করেছে। শুধু তাই নয়, যারা মানুষকে গোলামে পরিণত করেছিল, তাদের সামনে কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। দেশটাকে চুরি, ডাকাতি, ছিনতাইকারীতে ভর্তি করে দিয়েছিল। ইন্ডাস্ট্রিগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, এখানে আগুন সেখানে আগুন। যারা ওই সময়কার মনে আছে, আপনারা কি এগুলো শুনেছিলেন? বাংলাদেশে এই সমস্ত কাজ তারা করেছিল এবং বাংলাদেশের সোনালী পাটকে তারা ধ্বংস করেছিল। সোনালী আঁশ গলার ফাঁসে পরিণত হয়েছিল। এইভাবে তারা গোটা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আর দুর্নীতিতে দেশটাকে ভরে দিয়েছিল। চুরি, অপরের মাল তো চুরি করেছে, নিজের মালও তারা চুরি করতে বাদ রাখে নাই। তাদের নেতা বলেছিলেন, মরহুম শেখ মুজিবুর রহমান, কি বলেছিলেন? 7 কোটি বাঙালি কম্বল এনেছিল কয়টা? 7.5 কোটি। তো 7 কোটির মধ্যে 7.5 কোটি যদি কম্বল আসে, ভাগে তো একটা করে পাবেই, আরও 50 লাখ জমা থাকে। কিন্তু দেখা গেল এই কম্বল পেল না। তিনি নিজেই আফসোস করে বলেছিলেন, এই চোরেরা, তোমাদের 7 কোটি কম্বল আমি নিয়ে আসতে চেয়েছিলাম, আমি আরো 50 লাখ বেশি করে এনেছি, 7.5 কোটি। তো 7 কোটি কম্বল আনার পরে 7 কোটি মানুষকে কম্বল দেওয়ার জন্য 7.5 কোটি দিলাম। তো 7 কোটি তো নাই, আরো 50 লাখ নাই। আরে আমার ভাগের কম্বলটা পর্যন্ত তোমরা চুরি করে ছাড়লে, আমি বঞ্চিত হলাম। তিনি বললেন যে, চোরেরা আমার ভাগটা গেল কোথায়? আফসোস করে বলেছিলেন, দুনিয়ার সকল মানুষ বিভিন্ন খনি পায়, হ্যাঁ, বিভিন্ন খনি পায়। মানুষ পেয়েছে সোনার খনি, আর আমার ভাগে পড়েছে চোরের খনি। সেই চোরেরা আছে না নাই? ওই দলের মধ্যে তারা ছিল বলে চোর এমন চুরি করা করলো বাংলাদেশের অর্থনীতিকে। বিগত খনি সরকারের আমলে আপনারা দেখবেন
টাকা চুরি করতে করতে দেশটাকে ফোকলা করে দিল। আমাদের রিজার্ভের পরিমাণ এমন তলাতে পড়ে গেল, একটা দেশ টিকে থাকার এটা কথা নয়। ইসলামী ব্যাংক একটা ছিল, যেটা বাংলাদেশের সেরা ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত ছিল কিনা বলেন? এই সাক্ষী আপনারা দেবেন, গোটা জনতা দেবেন, দেশবাসী দেবে। সেই ইসলামী ব্যাংক সহ সমস্ত ইসলামী ব্যাংকগুলোকে, অন্যান্য আরও অনেক ব্যাংকগুলোকে এমনভাবে চুরি করলো, দেশের অর্থনীতিকে ধ্বংস করলো, বিদেশে পাচার করে গোটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। আজকে মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে, সেই অর্থনীতি তারা ধ্বংস করে ফেলল। এবং শেষ পর্যন্ত তারা দলীয় সরকারকে নিয়োগ দিতে দিতে ওদিকে তো চুরি করলো, ডাকাতি করলো, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করলো। আপনাদের মনে আছে এই সাহেব বাজার মসজিদে, আপনার মানে সাহেব বাজার, আরে মসজিদ না, মসজিদ মিশন একাডেমি, এই একাডেমিকে তারা দখল করেছিল না করে নাই? অবশ্য 5 তারিখে আল্লাহ তাআলা ওদেরকে বিদায় করে দিয়েছে। জালেমরা পরাজিত হয়েছে, আবার এখানে সঠিকভাবে ওই মসজিদ মিশন একাডেমি কাজ শুরু করেছে। বলেন আলহামদুলিল্লাহ। এরা ইসলামী বিশ্ববিদ্যালয় দখল করেছিল চট্টগ্রামে। 5 তারিখে সবাই পালিয়ে গেল, চোর এবং ডাকাতরা, এবং সেখানে আবার সেই কমিটি, আগের কমিটি আবার তারা সেটা পরিচালনা করছে। বলেন আলহামদুলিল্লাহ। এমনিভাবে যতগুলা জিনিস তারা দখল করেছিল, ঢাকাতে মানাত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে দখল করার তারা চেষ্টা করেছিল, এটা ছেড়ে এখন তারা পালায়ে গেছে, আবার অরিজিনাল জায়গাতে ফেরত এসেছে। আমি আপনাদের কাছে বলবো, এই লুটপাটকারী, ধ্বংসকারী, চর দখলকারী এই সরকার, এই দলটি যেভাবে বাংলাদেশ শাসন করেছিল, এটা ভাষায় বর্ণনা করলে আজকে গোটা সময় খালি তাদের জন্যই এই কথাগুলো বলতে হবে। আমরা সমালোচনায় বিশ্বাসী নই, আমরা ইতিহাসের কিছু কথা তুলে ধরার জন্য আপনাদের সামনে কথা বললাম। প্রিয় ভাইরা, আমি সাংবাদিকদের মাধ্যমে যে কয়েকটি কথা বলতে চাই, তার প্রথম কথা হলো, এতদিন বাংলাদেশকে যারা শোষণ করেছে, যারা মানুষের উপর জুলুম করেছে, যে অত্যাচার করেছে, বিশেষ করে মানুষকে খুন করেছে, কেউ যদি খুন করে তাহলে খুনিকে মাফ করার অধিকার একমাত্র ওই খুনির অভিভাবক যারা আছে তারাই মাফ করতে পারে, অন্য কেউ মাফ করতে পারে? সেজন্য যদি কোনো খুন যেগুলো তারা করেছে, তার অভিভাবকরা যে মামলা করছে, আমরা বলতে চাই যে এদের বিচার হওয়া দরকার, আইনের সামনে তাদেরকে নিয়ে আসা দরকার। শুধু প্রধানমন্ত্রী, পতিত প্রধানমন্ত্রী নয়, সকল যারা অন্যায় করেছে বিচারের মুখোমুখি করলে তারা টের পাবে কিভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হয়, কতদিন তার মাসের পর মাস, বছরের পর বছর আদালতে কিভাবে ঘুরতে হয়, আর আয়না ঘরে কিভাবে মানুষ কষ্ট পায়, এগুলা তাদের একটা অভিজ্ঞতা দেওয়ার দরকার আছে না নাই? তো আমরা মনে করি আইনের দিক থেকে কাজগুলো হলে এই দেশে অন্যায়ের একটা প্রতিবিধান হইতে পারে। প্রিয় ভাইরা, আমি কথা শেষ করতে চাই এভাবে, আমাদের সাংবাদিক বন্ধুগণের জন্য যতটুকু জরুরি ছিল কথা বলছি, পরে আমি আবার আপনাদের সাংগঠনিক কিছু কথাবার্তা বলবো, যেটা সাংবাদিক বন্ধুদেরকে কষ্ট দেওয়া ঠিক মনে করছি না। আমার পরিশেষে যে কথা বলতে চাই, আমরা বর্তমান সরকারকে সংস্কার করার জন্য সময় দিতে চাই। কি সময় লাগবে না? লাগবে না? এই সময়টা আমরা দেব, যুক্তিসঙ্গত সময় এটা করবেন। তবে যুক্তিসঙ্গত বলার মানে অনির্দিষ্ট কিছু না, একেবারে বিরাট চলে যাবে তা না। সেনাপ্রধান বলেছেন 18 মাস, 1.5 বছর। আমরা এ ব্যাপারে মন্তব্য করতে চাই না। যদি সংস্কারের কাজ আগে সম্পন্ন হয়, আগেও হতে পারে, আর সম্পন্ন যদি না হয় তাহলে এই 18 মাসের মধ্যেই করার চেষ্টা করা উচিত তাদের। তাহলে বাংলাদেশের জনগণ কেয়ারটেকার সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের আদলে নির্বাচন করবে। জনগণ তাদের নিজের ভোটের নিজের দিবেন, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এই কথা বলেই নিজেদের সরকার গঠিত করা হবে এবং সেই সরকার জনগণের অধিকার বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। অন্য কেউ এসে বর্তমান লোকের কাছে যেভাবে দাবি তুলে ধরছে, একবার আনসাররা আসতেছে, একবার বিভিন্ন ধরনের দল তারা তাদের দাবি দাওয়া নিয়ে আসতেছে, তারপরে বিভিন্ন যোদ্ধার দাবি তারা পেশ করছে। আসলে আজকের এই
যে সরকার উপদেষ্টা সরকার, এটা কিন্তু দাবি পূরণের কোনো সরকার নয়। দাবি পূরণ করতে পারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, তাদেরই দায়িত্ব আছে এটা পূরণ করা। বর্তমান সরকারের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করে খারাপ লোকগুলোকে, দলীয় লোকগুলোকে নিরপেক্ষ লোক দ্বারা পরিবর্তন করতে হবে। এই নিরপেক্ষ লোক যখন হয়ে যাবে, একটা সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করবে, এটা নির্বাচন করে দিয়েই তারা ক্ষমতা থেকে চলে যাবে। এটাই হচ্ছে বর্তমান উপদেষ্টা সরকারের কাজ। আমরা রিকোয়েস্ট করব যে সমস্ত লোক অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে তাদের কাজে বাধা দিচ্ছে, আইনসম্মতভাবে তাদের মোকাবিলা করা উচিত। সে পাহাড়িয়া এলাকায় হোক অথবা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় করা হোক না কেন, সব বেআইনি কাজগুলোকে বন্ধ করে দিয়ে আইন অনুযায়ী কাজ করার মাধ্যমে দেশটিকে একটি নিরপেক্ষ নির্বাচনের দিকে চালিত করা। আল্লাহ তাআলা তাদেরকে নিরপেক্ষ কাজ করার তৌফিক দান করুন।